এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং যারা সাবজেক্ট হিসাবে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্ট নিয়েছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারোনি বা ঠিকঠাক এখনো প্রশ্ন তৈরি করতে পারোনি, কিংবা যারা লজিকে একটু দুর্বল, ভাবছো আমরা লজিক করতে পারবো না তো আমাদের কি হবে, আজ ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ লজিক যেমন থাকবে তেমনি লজিকের বদলে তোমাদের প্রশ্ন লেখা থাকবে। তো এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকঠাক করে তৈরি করতে পারো তাহলে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। কেমন? এই প্রশ্নগুলি করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তোমরা নিশ্চয় জানো যে তোমাদের 8 নম্বরের 5টি বড় প্রশ্ন লিখতে হয়। আজ আমি তোমাদের সেই 8 নম্বরের প্রশ্নগুলি তোমাদের হাতে তুলে ধরব। তাহলে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম তোমাদের বচন যে অধ্যায়টি আছে, এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ উল্লেখ করো এবং একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি দেখাও। এই প্রশ্নটি তোমাদের একটু ঘুরিয়ে আসতে পারে। নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ উল্লেখ করো। কেমন? এরপর দ্বিতীয় প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি উল্লেখ করো এবং এ, ই এবং আই এই 4টি নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য তা উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্ন দুটি ভালো করে করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তবে অতিরিক্ত প্রশ্ন হিসাবে আরেকটি তোমাদের প্রশ্ন দিয়ে রাখছি, সেটি হলো নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো এবং নিরপেক্ষ বচনে সংযোজকের ভূমিকা কি তা উল্লেখ করো। এবার যারা ঠিক করেছো যে এখান থেকে তোমরা লজিক করবে, তোমাদের জন্য এবছর যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ আকার বচনে রূপান্তর করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করো। এখানে তোমাদের 4টি বাক্য দেওয়া থাকবে, যার মান থাকবে 2 নম্বর করে, টোটাল 8 নম্বর। তাহলে কয়েকটি বাক্য আমরা নিয়ে নিই। 1 নম্বর, মানুষ সাধারণত দয়ালু হয়। দ্বিতীয় প্রশ্ন, কদাচিৎ স্বার্থপর ব্যক্তি অপরকে সাহায্য করে। পরের প্রশ্ন, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না। পরের প্রশ্ন, গোলাকার ত্রিভুজ নেই। চলো এবার তোমাদের আবর্তন ও বিবর্তন যে অধ্যায়টি আছে, 4র্থ অধ্যায়, সেখান থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলি দেখে নেওয়া যাক। তোমরা যারা নোটস করবে তোমাদের জন্য এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, আবর্তন কাকে বলে? আবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? আবর্তনের বৈধ নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এর সঙ্গে তোমরা আরো করে রাখবে এ বচন এবং ও বচনের সম আবর্তন সম্ভব নয় কেন? কেমন? চলো দ্বিতীয় প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? বিবর্তনের বৈধ নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর যারা ভাবছো আমরা লজিক করব, তোমাদের জন্য
এই বছর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট তা হলো 1, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর করো এবং তাদের আবর্তন ও বিবর্তন করো। অথবা এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তর করো এবং আবর্তনের বিবর্তন করো, কিংবা আসতে পারে বিবর্তনের আবর্তন করো। কেমন? এরকম 4টি প্রশ্ন থাকবে, যার মান থাকবে 2 নম্বর করে। চলো এরকম কিছু বাক্য আমরা দেখে নিই। প্রথম বাক্য, বৃত্তাকার চতুর্ভুজ নেই। পরের বাক্য, সর্বদা সাধুরা ধার্মিক হয় না। পরের প্রশ্ন, প্রত্যেক কবি হন দার্শনিক, কেবলমাত্র শিশুরাই সরল। এবার এখান থেকে আরেকটি অতিরিক্ত প্রশ্ন আমি দিয়ে রাখছি, তোমরা এটা পারলে করে রেখো। আবর্তনের সংজ্ঞা দাও। সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এ, ই এবং আই এই 4টি নিরপেক্ষ বচনের আবর্তনের একটি করে দৃষ্টান্ত দাও। কেমন? এবার আমরা যাব 5ম অধ্যায়, নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় থেকে আমাদের 2 ধরনের প্রশ্ন আসবে, যার মান থাকবে 4 করে 2টি 8 নম্বরের। এখানে তোমাদের প্রথমে 2টি বাক্য দেওয়া থাকবে, যার বৈধতা বিচার করতে বলবে, এবং তারপরে তোমাদের নিচে থাকবে টিকা লেখো। তাই তোমরা যারা লজিক করবে না, তোমরা এই টিকাগুলো তৈরি করে লেখো। চলো এই টিকাগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, অব্যাপ্য পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ, চারিপদজনিত দোষ, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ ন্যায়। এই প্রশ্নগুলি করে রেখো, তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবার আমাদের পরের অধ্যায় অর্থাৎ 11তম অধ্যায়ে আছে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে। এখান থেকে তোমরা এই 2টি প্রশ্ন ভালো করে তৈরি করো, তাহলে একটি কমন পেয়ে যাবে। প্রশ্নটি হলো, মিলের অন্বয়ী পদ্ধতি ব্যাখ্যা করো। এর সঙ্গে তোমাদের কতগুলো পয়েন্ট দেওয়া থাকবে, যেমন সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লেখো। দ্বিতীয় প্রশ্ন, মিলের অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। এখানে তোমাদের পয়েন্ট থাকবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লেখো। কেমন? এই 2টি করো, তাহলে একটি কমন পেয়ে যাবে। এরপর আমাদের 12তম অধ্যায় অর্থাৎ মিলের আরোহমূলক দোষ। এই অধ্যায় থেকেও তোমাদের 2টি প্রশ্ন আসবে, যার মান থাকবে 4 + 4 8 নম্বর। এখানে তোমাদের 2টি বৈধতা বিচার করতে আসবে, মানে দোষ বিচার করা বলে থাকবে, আর তার নিচেই তোমাদের থাকবে টিকা লেখো। তো তোমরা যারা ভেবেছো নোটস করবে, তোমাদের জন্য এই টিকাগুলো খুব ইম্পর্টেন্ট। চলো এই প্রশ্নগুলি তোমরা তৈরি করে নিও। প্রথম প্রশ্ন, অবৈধ সামান্যীকরণ দোষ। দ্বিতীয় প্রশ্ন, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। পরের প্রশ্ন, মন্দ উপমা। পরের প্রশ্ন, অবান্তর ঘটনাকে বা অপ্রাসঙ্গিক বিষয়কে কারণ বলে মনে করার দোষ। আরেকটি প্রশ্ন হলো অপর্যবেক্ষণজনিত দোষ। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করে নিও, তাহলে তোমাদের পরীক্ষার জন্য আর কোনো টেনশন করতে হবে না। কেমন? যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ যখন কোনো তথ্যমূলক ভিডিও আমি আপলোড করব, যেন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কেমন? তাহলে চলো ভালো করে পরীক্ষা দিও, সুস্থ থেকো, ভালো থেকো।